ওয়েলকাম আওয়ার চ্যানেল মাস্টার অফ এডুকেশন। আজকে আমরা আলোচনা করতে চলেছি টিচার এডুকেশনের নলেজ অফ টিচার এডুকেশন। নলেজ অফ টিচার এডুকেশন সম্বন্ধে তিনজন কথা বলেছেন, সেটা হচ্ছে সুম্যান অ্যান্ড ডেনল্যাক অ্যান্ড হচ্ছে হাবারমাস। তিনজন কথা বলেছে। আজকে আমরা কথা বলবো ডেঙ্ক অ্যান্ড লেক সম্বন্ধে। ডেঙ্ক অ্যান্ড টিচার এডুকেশনের নলেজ সম্বন্ধে তারা কি বলেছে সেটা আমরা জানবো। তার আগে নলেজটা কি করে আসে সেটা আমরা বলে দিই। প্রথমে কি ডেটা থাকে, ডেটা প্রথমেই সব কিছুর আগে আমরা কি জানি যে ডেটা, আর ডেটা থেকে আসে কি ইনফরমেশন, and then তারপর আসে কি নলেজ। এটা থেকে তোমাদের জেনারেল পেপারেও কোশ্চেন আসে, তোমরা একটু জেনে নাও যে যখন র হিসাবে কোনো জিনিস থাকে সেটা হচ্ছে ডেটা, মানে যেটা প্রসেস হয় না বা একেবারে কি সদ্য প্রাপ্ত কোনো তথ্য, সেটাই হচ্ছে ডেটা। যেখানে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে তার মধ্যে কি ভুল বা ত্রুটি আছে সেগুলো জানা যায় না, একেবারে যেটা নতুন তথ্য তুমি পেলে সেটা কি ডেটা হিসাবে আমরা ধরবো। এবার ইনফরমেশান, তারপরের স্টেপটা হচ্ছে ইনফরমেশান, যে র ডাটাটাকে আমরা যখন অ্যানালাইসিস এবং বিশ্লেষণ করে পাবো যে তার মধ্যে কতটা সত্যতা এবং সঠিক আছে কিনা, সেটা হয়ে যাবে ইনফরমেশান। এই ইনফরমেশান জানাটা যখন আমাদের হবে, সেই ইনফরমেশন জানার পর আমাদের ব্রেনে যখন সেটা ক্যাচ করবে এবং সেটা আমরা মেমোরিতে রাখবো, সেটাই আমাদের নলেজ হিসাবে কাজ করবে এবং এই জ্ঞানটা আমাদের অন্যান্য কাজের ক্ষেত্রে গুরুত্ব রাখবে। এটা হচ্ছে ডেটা, ইনফরমেশন আর নলেজ। ডেটা ইনফরমেশন থেকে একটা জেনারেল পেপারে কোশ্চেন এসেছিল গত বছরগুলোর মধ্যে, যে কোনো একটা বছরে। তোমরা এটার প্রতি একটু ধ্যান দেবে, এটা পরবর্তীতে কোশ্চেন আসতে পারে। এবার আমরা বলি কি নলেজ সম্বন্ধে ডেঙ্ক অ্যান্ড লেক কি বলেছে সেটা আমরা ধীরে ধীরে জেনে নিই। তবে আমরা তার আগে প্রথমে একটা জিনিস জানি যে ডেঙ্ক কে। ডেঙ্ক হচ্ছে একজন প্রফেসর কোথাকার, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন। প্রফেসর ছিলেন, আর তার সঙ্গে আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন লেক। লেক হচ্ছেন কি চাইনিজ এবং আমেরিকার একজন বাসিন্দা। যেহেতু চাইনিজ আমেরিকান বলা হচ্ছে কারণ জন্মসূত্রে বাবা এবং মায়ের মধ্যে পৃথক জায়গা থেকে যেহেতু ছিলেন, সেই জন্য তিনি জন্মগ্রহণ করেছেন চাইনিজ আমেরিকান হিসাবে। এই পরিচয়। তবে নলেজ সম্বন্ধে তারা কি বলেছে আমরা ধীরে ধীরে জেনে নিব। প্রথমেই নলেজ সম্বন্ধে তারা একটি 4 মডেল সোর্সের কথা বলেছেন। 4 মডেল সোর্সটা কি আমরা দেখি যে 4 রিসোর্স মডেল। ফোর রিসোর্স মডেলের কথা বলেছেন তারা নলেজের মধ্যে। তবে এটা জানতে হবে কাদের, এটা জানতে হবে লিটারেট পারসন, যারা হচ্ছে একটু শিক্ষিত তারা, এবং সে একজন মানুষকে কি জানা দরকার, একজন মানুষকে জানা দরকার যে এই ক্ষেত্রে টিচার এডুকেশন, যে টিচার হবে তাকে বেসিক্যালি কি ম্যাটারগুলো জানতে হবে, এই 4 রিসোর্স মডেলের মধ্যে তিনি বলেছেন। সেটি আমরা দেখি। এক নম্বরে বলেছে কোডিং।
কোডিং কম্পিটেন্সি। কোডিং কম্পিটেন্সি আমরা প্রত্যেক ক্ষেত্রেই জ্ঞান অর্জনের জন্য কি করি, কোডিং করে থাকি। একই ধরনের বিষয়বস্তুগুলোকে কি করি, আমরা একই ফ্রেমে বা একই ধাঁচে আনার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা মনে রাখার চেষ্টা করি। যে দেখা যাবে যে আমরা যে ABCD লেটারগুলো পড়ে থাকি, দেখবে যে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আমরা এরকমভাবে বলে থাকি। দেখে আমরা স্বরবর্ণ বললে পারি, আমাদের মাথায় চলে আসে যে কোনগুলো স্বরবর্ণের মধ্যে পড়ছে, কোনগুলো ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ছে। সেই রকমভাবেই যে একই জিনিস যেগুলোর সাথে যেগুলো রিলেটেড সেগুলো আমরা একই রকম করে মনে রাখার চেষ্টা করি, যেগুলো আলাদা সেগুলো অন্য বিষয়ের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করি। এইভাবে আমরা কোড করে মনে রাখার চেষ্টা করি। নম্বরের ক্ষেত্রে এই আমরা বলে যাই যে কোডিং করে আমরা মনে রাখার চেষ্টা করি নম্বরগুলোকে। যেমন অনেক বড় সংখ্যা যদি হয়, 15 থেকে 20টা শব্দ থাকে একসঙ্গে, সেটা একসঙ্গে মনে রাখা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা দুটো জোড়া করে বা চারটে শব্দ করে এই আমাদের সুবিধা মতো এক একজনের এক এক রকমভাবে মনে রাখার যে এই দক্ষতা, এটাকে বলছে কি কোডিং অ্যাবিলিটি। কোডিং অ্যাবিলিটির উদাহরণ হিসাবে বলা যায় যে ফনিক্স। যেমন এটা হচ্ছে শব্দ ব্যঞ্জক বা শব্দগুচ্ছ, এইরকম ম্যাটার। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে সিম্যান্টিক কম্পিটেন্সি। সিম্যান্টিক কম্পিটেন্সি কি বলছে? সিম্যান্টিক মানে জানি আমরা অর্থ, কোনো শব্দের বা মানের হচ্ছে অর্থ, মিনিংয়ের দিক থেকে যদি দেখি সেটাকে আমরা বলি সিম্যান্টিক। তো অনেক বিষয়ের আমাদের অর্থ জানতে হয় বা কম্পিটেন্স বা দক্ষতা অর্জন করতে হয়, অর্থের বিভিন্ন বিষয় সম্বন্ধে আমাদের জানতে হয়। যেমন কম্প্রিহেন্স আমরা বলি না, যে এইটার কম্প্রিহেন্স বলতে বোঝাচ্ছে যে তোমরা অনেক শব্দ শিখো এবং সেগুলোর মানে তোমাদের জানতে হয়, পরবর্তীতে যাতে সেই মানেগুলো নিয়ে তোমরা অনেক বেশি উচ্চতর শিক্ষা অর্জন করতে পারো। সেই বিষয়ের কথা বলা হয়েছে এখানে। 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে যে প্রাগম্যাটিক কম্পিটেন্সি। প্রাগম্যাটিক কম্পিটেন্সি, প্রাগম্যাটিক প্রয়োগমূলক, যেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের কথা থাকবে। যেমন কি আমরা ডেলি টু ডেলি লাইফে অনেক কিছু অ্যাক্টিভিটি করে থাকি যেগুলো হাতে কলমে আমাদের করতে হয়। যেমন নিউজ পেপার পড়া, তারপর হচ্ছে ফিলিং দ্য জব অ্যাপ্লিকেশান। আমরা কোনো জবের জন্য কি ফর্ম ফিল আপ করবো, তাই অ্যাপ্লিকেশানটা করতে হয়। এগুলো কি আমাদের কি ডে টু ডে লাইফে করতে হয় এবং প্র্যাকটিক্যালি করতে হয়, না হলে পরে আমরা বুঝতে পারবো না। সেই রকম কাজের কথা বলেছে। এবার লার্নিং বাই ডুইং, আমরা জানি ডিউর কথা, ডিউর আমরা ফিলোসফিতে পড়েছি যে লার্নিং বাই ডুইং, সেই রকম কনসেপ্ট থেকে এই ম্যাটারটার কথা বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল কম্পিটেন্সি। ক্রিটিক্যাল কম্পিটেন্সি হচ্ছে কোনো বিষয়কে জাজ করার ক্ষমতা, মানে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার যে ক্ষমতা, বা সেই বিষয়ের প্রতি আমার সে বিষয়টাকে আমরা কিভাবে নেব এবং কিভাবে বিশ্লেষণ করব, সেই ক্ষমতাটার কথা বলা হয়েছে যে ক্রিটিক্যালি অ্যানালাইসিস। তো ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে গেলে কী হবে, প্রথমেই আমাদের ডিটারমিনেট করতে হবে যে কোন বিষয়টি নিব এবং ওটা রিলায়েবল কিনা, অ্যান্ড সোর্স অফ ইনফরমেশান কি, কোথা থেকে আসছে, সেই ধরনের জ্ঞান রেখে আমাদের ওই বিষয়টিকে অ্যানালাইসিস করতে হবে। সেই অ্যানালাইসিস ক্ষমতার কথা বলা হয়েছে। এইগুলো কিন্তু সম্পূর্ণ টিচারের আমি কাজের কথা বলছি, কারণ এখানে যেহেতু টিচার সেই নলেজটা রাখবে এবং সে অনুযায়ী ছাত্রদের জ্ঞান দিবে, তাই এখানে যেহেতু টিচার এডুকেশন পড়ছি, টিচারকে মেনলি এই বিষয়গুলো জানতে হয়। ক্রিটিক্যাল কম্পিটেন্সি এটাই হচ্ছে 4
রিসোর্স মডেল, 4 রিসোর্স মডেলের কথা বলেছে। এবার আমরা এগিয়ে যাই আর একটু বিষয়ে। ওরা ডেন অ্যান্ড লেক স্কুল সাবজেক্টের কথা বলেছে। স্কুল সাবজেক্টটা কি হবে? স্কুল সাবজেক্টস, আমরা তো স্কুল মানে বিদ্যালয়, আর যেটা হচ্ছে তোমার সাবজেক্ট কি, যে কন্টেন্ট পড়ানো ওরা একটু ভিন্নভাবে বলেছে যে সাবজেক্ট, স্কুল সাবজেক্ট হচ্ছে একটা এরিয়া। এটা কিসের এরিয়া? একটা কারিকুলামের এরিয়া, যেটা কি ছাত্রদের পড়ানো হয়, তাদের সেগুলো পড়িয়ে তাদের দক্ষতা অর্জন করা হয়, তাদেরকে যে ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং ছাত্রদের নিডস অনুযায়ী সেটা দেওয়া হয়। সেই বিষয়টা কি বলেছে যে এই স্কুল সাবজেক্টের কথা বলেছে ডেন অ্যান্ড লেক, এবং বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে যে এই স্কুল সাবজেক্টটা কি। এবার আমরা ডেন অ্যান্ড লেকের কনসেপশন অফ নলেজের যে মানে আমরা নলেজ নিয়ে কথা বলছি, তো ওরা এই টিচার এডুকেশনের অ্যাসপেক্টে নলেজকে কিভাবে দেখেছে এবং কিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করার কথা বলেছে, সেই বিষয়টা আমরা একটু দেখি। 3 কনসেপশন অফ নলেজ। 3 ধরনের জ্ঞানের কথা বলেছে। এই 3 ধরনের জ্ঞান কিন্তু বেসিক্যালি মানে নির্ভর করছে কিসের উপর? বেস 1 কিসের উপর নির্ভর হচ্ছে? ডিসিপ্লিনারি। বেস করছে কিসের উপর? এই তিনটে নলেজ যে কথা বলছে, 3 কনসেপ্ট অফ নলেজ, এটা কি বেস করছে কিসের উপর? বেস্ট 1 ডিসিপ্লিনারি, অ্যান্ড এপিস্টেমোলজি। এপিস্টেমোলজির ওপর নির্ভর করছে, জ্ঞানবিদ্যার ওপর। এবং ডিসিপ্লিনারি বলতে প্রত্যেকটার আলাদা আলাদা জ্ঞান, আলাদা আলাদা বিষয় আছে এবং আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা অর্থ এবং তার এরিয়া রয়েছে, সেই রকমের জ্ঞানের কথা বলেছে। এই দুটো জিনিসের ওপর বেস করে কি থ্রি কনসেপ্ট, 3টে যে নলেজ কনসেপ্টের কথা বলেছে, 3টে নলেজ কনসেপ্ট। আরও একটা কথা বলেছে যে টিচার কি করবে, প্রথমে কোনো কন্টেন্টের নলেজ প্রথমে অ্যাচিভ করার পরে সেটা ছাত্রদের মধ্যে দিবে, এবং সেই নলেজটা কোথা থেকে আসবে? নলেজটা আসবে ফান্ডামেন্টাল নলেজ থেকে। সেই জ্ঞানটা আসবে তার ফাউন্ডেশন অফ নলেজ থেকে। এই ফাউন্ডেশন অফ নলেজ তিনটে জিনিসের উপর নির্ভর করছে। এই ফাউন্ডেশন নলেজটা, এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখন আলোচনা করব। সেটি মূলত নেট বইয়ের মধ্যে আমরা পেয়ে থাকি, এবং এটা থেকে মেনলি কোশ্চেন আসে। এর 2020-তে মনে হয় সম্ভবত এখান থেকে কোশ্চেন এসেছিলো, ডেন অ্যান্ড লেক থেকে, এবং সেই বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করছি যে ফাউন্ডেশন নলেজ, এই ফাউন্ডেশন নলেজ কি জিনিসের উপর বেস করে হচ্ছে। পুরোটাই মিটিয়ে দেনা। এক নাম্বার হচ্ছে ডিসিপ্লিনারি কনসেপশন
অফ নলেজ। প্রথমেই বললাম ডিসিপ্লিনারি হচ্ছে প্রত্যেকের মধ্যে একটা নিজস্বতা আছে। যেমন আমরা দেখবে ক্লাসে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট পড়ি, ফিলোজফি, কেউ ম্যাথ, কেউ এডুকেশান, কেউ বায়োলজি, কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি সাবজেক্টের যে নলেজ, যেটা আমরা কি একাডেমিক জ্ঞান অর্জন করি, এই যে এটাকে আমি একাডেমিক কনসেপ্ট অফ নলেজও বলতে পারি, যে একাডেমিক্যালি যে আমরা জ্ঞান অর্জনগুলো করি সেই বিষয়টিকে বলা হয়েছে ডিসিপ্লিনারি কনসেপ্ট অফ নলেজ। দ্বিতীয় নম্বরে কি বলেছে? প্র্যাকটিক্যাল কনসেপশন অফ নলেজ। এটি প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের উপর গুরুত্ব দিয়েছে, যেটা একেবারে কি আমরা খাতা কলমে করে দেখব, এবং যেটি যার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বা বাস্তবতা রয়েছে, এবং যেগুলো আমরা ল্যাবে বা সায়েন্সের ক্ষেত্রে যেমন ল্যাবে করে দেখি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো যেমন আমরা প্র্যাকটিক্যালি করি, সেই প্র্যাকটিক্যালি বিষয়ের কথা বলেছে। নলেজটা কিন্তু এই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকেও আসবে, ডিসিপ্লিনারি সাবজেক্ট যেমন একাডেমিক নলেজ থেকেও আসবে, সেরকম ব্যাপার। এবার আরেকটা কথা বলি আমরা, 3 নম্বর যে জ্ঞানটার কথা বলেছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কনসেপশন অফ নলেজ। এক্সপেরিমেন্ট মানে যেমন কি করা হয়, এক্সপেরিমেন্টাল রিসার্চ বুঝেছে তো, কিন্তু এই ক্ষেত্রে বলছে যে ওইরকম প্রত্যক্ষ রিসার্চ না করেও আমাদের কি এটা বেস করছে কিসের ওপর? হিউম্যান এক্সপিরিয়েন্সের ওপর বেস করে আমরা কি করি? এক্সপেরিমেন্ট করি, যে এই জিনিসটা কিভাবে হলো, কেন হলো, এই যে বিভিন্ন রকম কোশ্চেন, এবং কোশ্চেন থেকে আমরা বিষয়টাকে বিশ্লেষণ অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে এই জিনিসটার বাস্তবতা এরকম, বা এই জিনিসটা এইরকমভাবে হয়ে থাকে। এই যে এক্সপেরিমেন্ট, এটা কিন্তু এই কনসেপ্টটা নিয়েছে কি 1916 সালে এই কনসেপ্টটা নিয়েছে কার কাছ থেকে? ডিউর নেশন থেকে। ডিউর কাছ থেকে এই বিষয়টা নিয়েছে, সেটা তাদের থিওরিতেও তারা উল্লেখ করেছেন। এখান থেকে তারা এক্সপেরিমেন্টাল কনসেপ্টের ধারণাটা নিয়েছে। আর এটা বেস করছে কিসের ওপর? এটা বেস করছে হিউম্যান এক্সপিরিয়েন্সের ওপর। এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয় ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আরও কী করে ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হই। লকডাউনে সবাই ভালো থাকবেন, আশা করি সকলেই ভালো আছেন। এই বলে আমি ক্লাসটি শেষ করলাম।